আসসালামু আলাইকুম। কেমন আছেন? কথা কি শোনা যাচ্ছে আমার ক্লিয়ার? আচ্ছা, আশা করি কথা শোনা যাচ্ছে। তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি, ঠিক আছে? আজকে ক্লাস লেকচার ওয়ানে ক্লাস আমাদের। লেকচার ওয়ানে ক্লাস। আজকে আমাদের ক্লাস হবে দুইটা টপিকের উপর। একটা হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স এর টপিকটা হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার। আর আছে হচ্ছে আমাদের জিকে। জিকে যে কি 1947 থেকে 1970, এই টপিকের উপর আজকে আমাদের ক্লাস হবে। আমরা প্রথমে জিকেটা শেষ করে নিই, সহজ একটা টপিক। আমরা প্রথমে জিকেটা কমপ্লিট করব। জিকেটা শেষ হওয়ার পরে আমরা যাবো ম্যাথমেটিক্যাল টার্মে। আশা করি সাউন্ড ক্লিয়ার আছে, আমি সবকিছু টেস্ট করে দেখছি। তারপর কোনো সমস্যা থাকলে আপনারা জানাবেন। আচ্ছা, আমরা খুব মনোযোগ সহকারে আজকে ক্লাসটি দেখবো এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমাদের। এটা হচ্ছে আমাদের ক্র্যাশ বেস 007 এর ক্লাস। এবং হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি স্কুলে হেড টিচার নিয়োগের যে সার্কুলার আছে তার উপর ভিত্তি করে এই ব্যাচটা শুরু হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের ক্লাসে চলে যাই, আমরা বেশি কথা বলবো না, আমরা ক্লাসে চলে যাই। আসেন জিকে নিয়ে আলোচনা করি। জেনারেল নলেজ। জেনারেল নলেজ বেসিক্যালি শুরু হয়েছে 1947 থেকে, ঠিক আছে? আমরা জানি আমাদের 1757 সালে পলাশী যুদ্ধে, 1757 সালে 23শে জুন পলাশী প্রান্তের আম্র কারণে নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতা অস্তমিত হয়। এরপর এদেশে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় 100 বছর, 1857 সাল পর শাসন করে। এরপরে শাসন করে ইংরেজরা, অর্থাৎ ব্রিটিশরা সহজে শাসন করে আরো প্রায় 100 বছর। কিন্তু অবশেষে বিভিন্ন আন্দোলন, ভারত ছাড়া আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনের মাধ্যমে 1947 সালে তারা এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এবং তখন এই দেশ ছেড়ে চলে যায়, তখন তার দুইটা দেশ গঠন করে দিয়ে যায়, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে। আর কোনো কিছু বিবেচনা না করে হিন্দুস্তান এবং পাকিস্তান নামে দুইটা দেশের উদ্ভব হয় বা দুইটা দেশের জন্ম হয়, ঠিক আছে? 1947 সালের 14ই আগস্ট। 1947 সালে 14ই আগস্ট আগস্ট এদিন তৈরি হচ্ছে পাকিস্তান। মানে পাকিস্তানের জন্মদিন বা স্বাধীনতা দিবস, সেটা হবে পাকিস্তান। আর 15ই আগস্ট, 15ই আগস্ট 15 এদিন হয় হচ্ছে ইন্ডিয়া বা হিন্দুস্তান বা ভারত, যেটা আমরা বলি, শুধু দুইটা দেশ তৈরি হয়। আচ্ছা, এই দুটো দেশ জন্ম হয়। এই দুইটা দেশের ভিতরে আবার এই পাকিস্তান, এই যে পাকিস্তান আছে, পাকিস্তানের আবার দুইটা ভাগ ছিল। পাকিস্তানের ভাগ ছিল হচ্ছে দুইটা, একটা ইস্ট পাকিস্তান, একটা ওয়েস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তান আর এটা হচ্ছে ওয়েস্ট পাকিস্তান, মানে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। আমরা ছিলাম পশ্চিম পাকিস্তানের অন্তর্গত। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ করা হয়েছিল, আর কোনো ক্লাসিফাইতে দেশটা ভাগ করা হয়নি। অথচ দুই দেশের মধ্যে কোনো স্তর সংযোগ ছিল না, হয় নৌ নৌ সংযোগ অথবা আকাশ সংযোগ, আকাশপথ সংযোগ, এইটার ভিতরে ভাগ করা হয়েছিল। এখন আমরা দেখবো যে এই যে পাকিস্তান শাসন আমল 1947 সাল থেকে 70 সালে কি ঘটনা ঘটেছিল, উল্লেখযোগ্য ঘটনাগুলো কি কি, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসলে আমাদের আলোচ্য বিষয়ে এই টার্মগুলো আপনার নোট ডাউন করতে পারেন, আমার ক্লাসের সাথে নোট ডাউন করতে পারেন, অথবা যে পরবর্তী রেকর্ড দেখেন রেকর্ড করতে পারেন। 1947, ঠিক আছে? তারপর হচ্ছে 1949, দুটো ইম্পর্টেন্ট নাম। তারপর হচ্ছে 1952, তারপর 1954, 1956, 1958। আচ্ছা, এই পর্যন্ত আগে আসেন। 1947 সালে কি হয়? দেশ ভাগ। দেশ ভাগ, হিন্দুস্তান পাকিস্তানের দুইটা দেশ হইলো। এই যে দেশ ভাগ হওয়ার পর প্রথম আঘাতটা আসে আমাদের উপর, আমাদের মাতৃভাষা বাংলার উপর। তখন তারা চিন্তা ভাবনা করে, যেহেতু হচ্ছে পূর্ব পাকিস্তানের অধিকাংশ মানুষের ভাষা হচ্ছে উর্দু, আর পশ্চিম পাকিস্তানের বাংলা, যেহেতু আমরা পূর্ব পাকিস্তানটাই পশ্চিম পাকিস্তানে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে, এই জন্য তারা চাইছিল যে উর্দু হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষায়। এইটা প্রথম গণপরিষদে উত্থাপন করা হয় 1949 সালে। সে সময় ধীরেন্দ্রনাথ সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এটা বিরোধিতা করে। কত সালে? 1949 সালে। এই যে বিরোধিতার ফলশ্রুতিতে আস্তে 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 সেটা রেজাল্ট এসে দাঁড়ায় 1952 সালে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারিতে, এই 21শে ফেব্রুয়ারির দিনে কি হয়? সারা দেশে 144 ধারা জারি করা হয়, কোনো মিছিল মিটিং করতে দেওয়া হবে না। এবং সেদিন ছিল গণপরিষদের আলোচনা সভা বা মিটিং ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, যারা যুবক, দামাল যুবক, তারা কি করছিল? এই 144 ধারা ভঙ্গ করে
তারা বটতলা জমায়েত হয়েছিল, এখন যে বটতলা আছে সেখানে, সেখান থেকে জমায়েত হয়ে তারা পরবর্তীতে যে বর্তমান যে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ বা যে শহীদ মিনার আছে সেখানে তারা মিছিল বের করে। সেই মিছিলে পুলিশ গুলি ছোড়ে, সেই গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, শফিক সহ আরো অনেকেই। তাহলে প্রথম আমাদের যেটা হচ্ছে 1952 সালে কি হয়েছিল, আমাদের ভাষা আন্দোলন। 1952 সালে কি হয়েছিল তাহলে? ভাষা আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা আমরা ডিটেলস আমরা লেকচার শিট থেকে ডিটেলস পড়ে নেব। আচ্ছা, এর পরবর্তীতে আসি 1954 সালে কি যুক্ত ফ্রন্ট নির্বাচন হয় আমাদের। যুক্ত ফ্রন্ট যুক্ত ফ্রন্ট নির্বাচন হয়, এবং এই নির্বাচনে আওয়ামী মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তারা 223টা আসনে লাভ করে, এবং লাভ করার পরে তার সরকার গঠন করে। কিন্তু সরকার গঠন করার 56 দিনের মাথায় তাদের সরকারটাকে বিলুপ্ত ঘোষণা করা হয়। এর পিছনে অনেক কারণ আছে, এত কারণ আমাদের দরকার নেই, শুধুমাত্র দরকার 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে প্রতীক ছিল নৌকা, এবং 223টা আসন লাভ করে। আচ্ছা, এবং 1956 সালে কি হয়েছিল? 1956 সালে মানে পাকিস্তান স্বাধীনতা লাভ করার 9 বছর পর তারা সংবিধান রচনা করে। যেন আমরা সংবিধান রচনা করছিলাম 1 বছরে। 1971 সালে দেশ ভাগের পর, দেশ স্বাধীনতা লাভ করার পর 1 বছরের মধ্যে আমরা আমাদের সংবিধান পেয়েছিলাম। কিন্তু পাকিস্তানের সংবিধান তৈরি করতে লাগছে 9 বছর। তাহলে ইয়াতে কি ছিল? সংবিধান প্রণয়ন, সংবিধান প্রণয়ন, ঠিক আছে। তারপর হচ্ছে 1958 সালে, 1958 সালে ওই সময়কার প্রধানমন্ত্রী পাকিস্তানি জেনারেল ফিল্ড মার্শাল আইয়ুব খান ক্ষমতা দখল করেন। এবং হচ্ছে সে সময় সামরিক আইন জারি করে। কি আইন জারি করে? সামরিক আইন জারি করে। এবং সাধারণত কি ছিল আমাদের? সামরিক আইন জারি, সামরিক আইন জারি তৈরি হয়েছিল, ঠিক আছে। এই পর্যন্ত আমরা আসলাম। তাহলে আমাদের কি কি হলো? 1947-এ দেশভাগ, 1949 সালে মাতৃভাষার বিরোধিতা, বাংলার বিরোধিতা করে উদ্যোগে রাষ্ট্রভাষা করার চিন্তা ভাবনা, এবং এটা নিয়ে রেসকোর্স ময়দানে ঘোষণা দিয়েছিল মোহাম্মদ জিন্নাহ যে উর্দু এন্ড ওয়ানলি উর্দু শ্যাল বি ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এটা নিয়ে পরবর্তী ঢাকা ভার্সিটি স্টুডেন্টরা প্রতিবাদ করছে যে নো নো নো, ইট ক্যান নট বি। তার ফলশ্রুতিতে 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে কি হয়? ভাষা আন্দোলন হয়, এবং এই ভাষার ধর্ম রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে যে 1956 সালে সংবিধানে তারা অন্তর্ভুক্ত করে। এবং 1954-তে যুক্তফ্রন্ট নির্বাচন হয়। এই যুক্তফ্রন্ট নির্বাচনের প্রতীক ছিল নৌকা। আওয়ামী মুসলিম লীগ সংখ্যা হিসেবে লাভ করে এবং 223টা এখন লাভ করে। কিন্তু তারা বেশিদিন টিকতে পারে। 56 দিনের মাথায় তাদের সরকারটার পতন ঘটেছিল। 1956 সালে সংবিধান প্রণয়ন এবং 1957 সালে সামরিক আইন জারি। এই সামরিক আইন ক্ষমতা দখল করেছিল কে? আইয়ুব খান। কে? ফিল্ড মার্শাল আইয়ুব খান। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাই। আচ্ছা, এর পরবর্তী টার্মে যেটা আসছিল আমাদের, দেখেন এরপর টার্ম হচ্ছে 1962, তারপর আছে 1966, তারপর 1969, আর কি হয় 1970। এই কয়েকটা আমাদের ইম্পর্টেন্স হয়েছে। আচ্ছা, 1962 শিক্ষানীতিরা প্রণয়ন করছিল যে পাকিস্তানের শিক্ষানীতির প্রতিটা কি রকম হবে না হবে সেই সম্পর্কে নীতি প্রণয়ন করছিল কবে? 1962 সালে। তারপরে দেখা গেল কি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে কি করতো? শাসনের শুধু শোষণই করে যাইতো। মানে যত সুযোগ সুবিধা ওই পূর্ব পাকিস্তান ভোগ করতো, আমরা কোনো সুযোগ সুবিধা পাইতাম না। চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, বাজারের ক্ষেত্রে সবকিছুতে বৈষম্য করতে। এর ফলশ্রুতি 1963 সালে কি করছিল? সে সময়কার রাজনৈতিক নেতা ছিল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ছয় দফা উত্থাপন করছিল। ছয় দফা উত্থাপনের মাধ্যমে যাতে দেশে একটা ব্যালেন্স থাকে, বজায় থাকে, সেটা তিনি উত্থাপন করছিল 1963 সালে। ঠিক আছে, ডিটেলস আমরা শীটে আরো পড়বো যে কয় তারিখ উত্থাপন করছিল বা কি করছিল। এটা আমাদের আপাতত আলোচনা বিষয় করলাম না, জাস্ট টার্মগুলো আপনাদের বুঝাই দিচ্ছি। আচ্ছা, 1969 সালে কি হইলো? আইয়ুব খানের সামরিক আইন সহ্য করতে করতে না গেলে মানুষ অতিষ্ঠ হয়ে গেল। তারা বলতো আমরা সামরিক আইন চাই না, আমি সরকার চাই। একসময় তারা গণঅভ্যুত্থানের রূপ নিল। এই গণঅভ্যুত্থান হয়েছে 1969, এবং সেই সময়কার পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খানকে ক্ষমতা দেয়, এবং ইয়াহিয়া খান ক্ষমতা এসে ঘোষণা করে যে না, আমি নির্বাচন দেব, আপনার শান্ত নির্বাচন দেব। এবং তিনি নির্বাচন দিয়েছিল 1970 সালে। তিনি সাধারণ নির্বাচন দিয়েছিল, এবং এই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ 167টা আসন লাভ করে এবং সরকার গঠন করার কথা, কিন্তু সেই সরকার গঠন করা হয়নি। এর পরের লেকচারে আমরা আলোচনা করবো 1971 সালে আসলে কি ঘটছিল। তাহলে আমাদের এই বিষয়ে আলোচ্য বিষয় ছিল 1947 থেকে 1970 সাল পর্যন্ত কি ঘটছিল, সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচ্য বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। একটু খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং পরবর্তীতে আমি লেকচার শিট দেবো, লেকচার শিট ডিটেলস থাকবে, সেগুলো নিয়ে আপনারা একটু পড়লে
আশা করি ব্যাপারটা বুঝতে পারি, এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। এবার আসি আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম। ঠিক আছে, আমাদের ম্যাথমেটিক টার্মের যে টপিকটা ছিল সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আমাদের ম্যাথমেটিক্স টার্ম ছিল হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, ঠিক আছে, যাকে ইংলিশে বলি আমরা রিয়েল নাম্বার, যাকে বলা হয় কি রিয়েল নাম্বার। আচ্ছা, বাস্তব সংখ্যা আপনার জন্য শর্টকাট করে আমি কিছু উপায় বলে দিচ্ছি, সেভাবে আপনারাই পড়েন, কারণ ডিটেলস যদি পড়েন সেটা বিসিএস এর জন্য হয়ে যাবে, আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। দেখেন, রিয়েল নাম্বার হচ্ছে কি, যেসব বাস্তব সংখ্যা কাকে বলে, যেসব সংখ্যাকে বর্গ করলে কোন সময় ঋণাত্মক হবে না। আমি আপনার লেকচার শিট দিয়ে দেবো, যে সঙ্গে বর্গ করলে কি হবে না, কোন সময় ঋণাত্মক হবে না, তাকে বলে বাস্তব সংখ্যা। যেমন টুকে যদি আমরা বর্গ করি হয় 4, তাই টুটা হচ্ছে কি সংখ্যা, বাস্তব সংখ্যা। আচ্ছা, বলতে পারেন যে ভাইয়া তাহলে -2 যদি বর্গ করি, -2 কে বর্গ করলে কি হবে, 4 হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। ঠিক আছে, আবার যদি মনে করেন √2 কে যদি বর্গ করি তাহলে হবে কি 2। ঠিক আছে, আবার যদি মনে করেন যে 0.2 কে বড় করি তাহলে 0.4। ঠিক আছে, সবগুলো হচ্ছে কি সংখ্যা, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কাকে বলে, যেসব সংখ্যাকে বর্গ করলে তা কোনো সময় ঋণাত্মক হবে না, সেগুলোকে বাস্তব সংখ্যা। আমি বলতে পারি তাহলে অবাস্তব সংখ্যা কোনগুলো, সেগুলো আছে এরকম, যেগুলো আপনাদের নাই। তাহলে এইসব সংখ্যা যদি বড় করি তাহলে -2 আসে। ঠিক আছে, এগুলোকে বলে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, 2i দেওয়া হয় আর কি, এগুলো আপনার দরকার নেই, এগুলো কাল্পনিক সংখ্যা। ঠিক আছে, এগুলো বাস্তব সংখ্যা না, অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, এটা আমাদের দরকার নেই। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাস্তব সংখ্যা কি। ঠিক আছে, যেসব সংখ্যা বড় করলে কি হবে না, কোনো সময় ঋণাত্মক হবে না, সেগুলো হচ্ছে কি সংখ্যা, বাস্তব সংখ্যা। আচ্ছা, তারপরটা আমরা আসি, তারপরে আসে হচ্ছে আমাদের সংখ্যা, মৌলিক সংখ্যা আমাদের ইম্পর্টেন্ট টার্ম এটা। ঠিক আছে, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাগুলো কি কি, যেসব সংখ্যা আছে আপনার, ঠিক আছে, যে সংখ্যাগুলো ভাগ করলে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, তাকে বলা হবে কি মৌলিক সংখ্যা। যেন আমরা 3কে যদি ভাগ করা হয়, ঠিক আছে, 3কে ভাগ করলে আমরা 3, 3 3, ঠিক আছে 1, তাহলে এই যে 3 এবং 1 এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যাবে না, এই সংখ্যাকে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা। এই সংখ্যাকে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা। কথা কি স্পষ্ট ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, কোনো রেসপন্স পাচ্ছি না, ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি তারপরে টেস্ট করে দেখি যে কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, তাহলে আমরা দেখলাম হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, এবার আসলে মৌলিক সংখ্যার ভিতরে কি কি ডিটেলস ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। ঠিক আছে, যার মৌলিক সংখ্যা কি কি, মানে কতগুলো সংখ্যা আমাদের পরীক্ষা যেগুলো আছে মনে রাখবেন হচ্ছে 1 থেকে 100। 1 থেকে 100, এই 1 থেকে 100 ভিতরে মৌলিক সংখ্যা আছে 25টা। কয়টা আছে, 1 থেকে 100 ভিতরে মৌলিক সংখ্যা আছে 25টা। আবার 1 থেকে 50 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে হচ্ছে আপনার 15টা। 15টি আছে। তারপর আছে হচ্ছে 1 থেকে 25 পর্যন্ত, 1 থেকে 25 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে কয়টা, 9টা। ঠিক আছে, এবং 101 থেকে 200 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে হচ্ছে 21টা। আমাদের পরীক্ষার সময় আসে যে 1 থেকে 100 মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, বা 1 থেকে 50টির মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, 1 থেকে 25-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি বা এটি। ঠিক আছে, মৌলিক সংখ্যা হলো কি কি, যে সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যাবে না। ঠিক আছে, সে হচ্ছে কি মৌলিক সংখ্যা। যেমন কি কি আমাদের আছে, 1, 3, 5, 7, 11, 13, এইভাবে আমাদের অনেকগুলো অসংখ্য মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করবো স্বাভাবিক সংখ্যা কি। এরপর আছে আমাদের স্বাভাবিক সংখ্যা। দেখেন, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কাকে বলে, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যায় বলে স্বাভাবিক সংখ্যা। মনে করেন যে আমরা একটা ইয়ার লেখ যদি আঁকি, ঠিক আছে, দেখেন 0 এ পাশে গেলে প্লাস সংখ্যা, একে বলে সংখ্যা রেখা। ঠিক আছে, এই পাশে হচ্ছে -2। এই যে শূন্য সহ
সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সংখ্যাকে কি বলবো আমরা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা তাহলে কি? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা বলবো। এরপর আসবে হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা কি? এখানে দেখি আমরা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা ভালো করে শোনেন। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা আমরা পূর্ণ সংখ্যা বলবো। ঋণাত্মক সংখ্যাকে আমরা কি বলবো না? পূর্ণ সংখ্যা, না সরি, একটু ভুল হয়ে গেছে, মিস্টেক। সেটা হচ্ছে কি, স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য বাদে সকল ধনাত্মক সংখ্যা বলে স্বাভাবিক সংখ্যা। মানে শূন্য বাদে, শূন্য বাদে সকল ধনাত্মক সংখ্যাকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা। আর পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা কি বলবো আমরা? পূর্ণ পূর্ণ সংখ্যা। ঠিক আছে। আচ্ছা, আর মাঝে ইম্পর্টেন্ট হচ্ছে মূলদ সংখ্যা। দুইটি পূর্ণ সংখ্যা অনুপাতকে বলে মূলদ সংখ্যা। দুইটি পূর্ণ সংখ্যা কি? মনে করলাম যে এক, ঠিক আছে, একটা পূর্ণ সংখ্যা, আর দুই হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা। এই যে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত, এই সংখ্যাটা বলে মূলদ সংখ্যা। সবসময় মনে রাখবেন কি, দুইটি পূর্ণ সংখ্যা অনুপাতকে বলা হয় কি? মূলদ সংখ্যা। ঠিক আছে। আর যে ইম্পর্টেন্ট টার্ম আছে যে মৌলিক সংখ্যার বর্গমূলই হবে অমূলদ সংখ্যা। মৌলিক সংখ্যার বর্গমূল হবে কি? অমূলদ সংখ্যা। মৌলিক সংখ্যার বর্গমূলটা কি হবে? অমূলদ সংখ্যা। আর একটা টার্ম আছে হচ্ছে কি, শূন্য আবিষ্কার করছিল ভারতীয়রা। শূন্য আবিষ্কার করছিল কারা? ভারতীয়রা। এই হচ্ছে আমাদের বেসিক টার্ম এই চ্যাপ্টারের জন্য আর কি। যে বাস্তব সংখ্যা বলতে বাস্তব সংখ্যা কাকে বলে, বাস্তব সংখ্যা যে কাকে বলে সেটা হচ্ছে কি, যে সংখ্যাকে বড় করলে কোন ঋণাত্মক সংখ্যা আসবে না, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। ঠিক আছে। আর স্বাভাবিক সংখ্যা কি? শূন্য বাদে সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে বলবো আমরা স্বাভাবিক সংখ্যা। শূন্য সকল ধনাত্মক সংখ্যা বলবো স্বাভাবিক সংখ্যা। আর পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা হলে বলবো পূর্ণ সংখ্যা। আর মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাটা হচ্ছে কি, যে যে সংখ্যা ভাগ করলে এক এবং ওই সংখ্যাটি হবে, সেই সংখ্যাটা হচ্ছে কি? মৌলিক সংখ্যা। আর মূলদ সংখ্যা কি? দুইটি পূর্ণ সংখ্যা অনুপাতকে কি বলবো আমরা? মূলদ সংখ্যা। দুইটি পূর্ণ সংখ্যা অনুপাতকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা। আর শূন্য আবিষ্কার করছিল আমাদের ভারতীয়রা। আর মৌলিক সংখ্যা তো বললাম যে কোন কোন পর্যন্ত আছে। এই টার্মগুলো হচ্ছে আমাদের বেসিক। এখন আমরা দুই একটা অঙ্ক দেখি, ঠিক আছে? আমরা লেকচার শিটে আপনার দিয়ে দেবো আর কি, সেখানে আপনারা পাবেন। যেমন একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসছিল, আমরা একটু সলভ করতে ট্রাই করি। দেন দুই একটা অঙ্ক প্রথম থেকে শুরু করতেছি। হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, বা ভুল ত্রুটি থাকলে আমাকে দেখাই দেবেন যে এটা আসলে ভুল, এটা এইভাবে না, এটা এইভাবে হবে, একটু আমাকে দেখাই দেবেন। দেখুন, একটা প্রশ্ন আছে, 60 এবং 80 মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা অন্তর্গত। বলছে 60 এবং 80 এর মধ্যে বৃহত্তম, বৃহত্তম ও ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম সংখ্যার অন্তর, সংখ্যার অন্তর কত? দেখেন, 60-এর পরবর্তী সংখ্যা, 60-এর বৃহত্তম মৌলিক সংখ্যার অন্তর, এটা হচ্ছে মৌলিক সংখ্যার অন্তর, মৌলিক সংখ্যার অন্তর। ঠিক আছে। আচ্ছা, 60 থেকে বড় বৃহত্তম সংখ্যা হচ্ছে 61। 61 কিন্তু মৌলিক সংখ্যা, যাকে অন্য সংখ্যা দ্বারা 100 অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। বা 80 থেকে সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা হচ্ছে 79। তাহলে এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, এটা ক্ষুদ্রতম সংখ্যা। এর অন্তর আমরা বের করি, 79 মাইনাস 61, তাহলে কত হয় আমাদের? 18। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? এই টাইপের অঙ্ক আমাদের পরীক্ষায় আসে। আরো কি ধরনের পরীক্ষা অঙ্ক আসে আমাদের? দেখেন, যেমন একটা অঙ্ক আছে, আমরা দেখি, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। যত বড় তত ছোট, এরকম ধরনের একটা অঙ্ক আছে যে একটি সংখ্যা, একটি সংখ্যা 301 থেকে যত বড়, যত বড় 381 থেকে, 381 থেকে তত ছোট, এই ধরনের অঙ্ক যদি আসে আমাদের পরীক্ষায়, দেখবেন যে একটি সংখ্যা 301 থেকে যত বড়, 301 থেকে তত ছোট। যত বড় তত ছোট, এখানে যাই থাক, এখানে যা থাক, এখানে যা থাক, তেমন। এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে কিরকম, যে 301 প্লাস 361, ঠিক আছে, এই দুইটা সংখ্যা আমরা যোগ করবো, যোগ করে কি করবো? 2 দ্বারা ভাগ করবো, তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাবে। যোগ করে তাহলে কি হয়? 682 ভাগ 2। এটাকে 2 দিয়ে ভাগ করে তাহলে কি হবে? 300
41। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মানে যত বড় তত ছোট, এই যত বড় তত ছোট এই নিয়মে যদি আসে, সেগুলো হচ্ছে আমরা এইভাবে অঙ্কগুলো করব। আরো কিছু অঙ্ক আছে, আসলে মোবাইলের সমস্যার জন্য করতে পারতেছিলাম না। আচ্ছা, আরো কিছু অঙ্ক দেখি, দু একটা অঙ্ক সাথে। আশা করি এটা বুঝতে পারছেন। লাস্ট আরেকটা অঙ্ক দেখবো আমরা, ঠিক আছে? তারপর বাসায় আপনাদের হোমওয়ার্ক প্র্যাকটিস করতে দেবো। দেখি যে আমরা আপনার কেমন পাই, না পারলে তো আমি আছি, আপনাদেরকে করে দেবো অঙ্ক, সমস্যা নেই। বলছে চারটি ধারাবাহিক জোড় সংখ্যার গড়। চারটি ধারাবাহিক ধারাবাহিক জোড় সংখ্যার গড়। চারটি ধারাবাহিক জোড় সংখ্যার গড় কত আমাদের? তাই ধারাবাহিক জোড় সংখ্যার গড় হচ্ছে 27। কত? 27 হলে বড় সংখ্যাটি কত? হলে বড় সংখ্যাটি কত? ঠিক আছে, এটাকে ব্রডকাট নিয়মে করা যায়, শর্টকাট নিয়মে করা যায়। আজকে আমি আপনার শর্টকাট নিয়মটা দেখা যাচ্ছে, ব্রডকাট নিয়মটা আমরা আরেকদিন দেখবো, ঠিক আছে? এই ধরনের অঙ্ক যদি পরীক্ষা আসে, চারটি, অবশ্যই চারটি হইতে হবে, চারটি, ছয়টি, আটটি ক্যাটাগরি হইতে হবে, ভেতর থাকলে কিন্তু হবে না। ঠিক আছে, এই অঙ্ক নিয়মের ভিতরে কি থাকতে হবে? মানে জোর সংখ্যা থাকবে, চারটি, আটটি এরকম থাকতে হবে। এটা নিয়ে হচ্ছে 27 গড়, 27 মাঝখানে দিই। 27 পরবর্তী দুইটা জোর সংখ্যা কি কি আছে? 28 আর 30। আর এর পিছনে দুটো সংখ্যা, জোড় সংখ্যা কি কি আছে? 26 আর 24। কারণ এটা হচ্ছে গড়, তাহলে এর বড় সংখ্যা সবচেয়ে কোনটা? 30। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে এটা হচ্ছে বড় সংখ্যা। এটাকে ব্রডকাস্ট নিয়মে রিটেনের উপযোগী করা যায়, কিন্তু এখন আমরা শিখবো না, পরে আমরা শিখে নেবো, ঠিক আছে? এই ধরনের কিছু অঙ্ক আমাদের আছে, আমরা এগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করব। আরো দু একটা অঙ্ক আমরা দেখতে পারি, ঠিক আছে, চাইলে। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দেখি আপনাদের জন্য। সেটা বলা হয়েছে কি, যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল, এগুলো আপনার লেকচার শিটে পেয়ে যাবেন, ঠিক আছে? একটু হাতের লেখা খারাপ হচ্ছে। তিন সংখ্যার গুণফল কত? 120। 120 যদি হয়, তাহলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত? তিনটি ক্রমিক সংখ্যার গুণফল যদি 120 হতে, বড় সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে আমরা ক্রমিক সংখ্যা প্রথমটা ধরলাম এক্স, তারপর একটা x+1, তারপর হচ্ছে x+2। ঠিক আছে, এখন এটা যদি আমরা ভেঙে নিয়মে করতে হয়, তাহলে কি করা হয়? 3 দিয়ে গুণ করতে হবে, সমান 120। কারণ এখান থেকে ক্যালকুলেট করে আপনাদেরকে এক্স এর মান বের করতে হবে, এটা আপনাদের বাসা হোমওয়ার্ক, যে আপনারা কিভাবে ক্যালকুলেট করে এই এক্স এর মানটা বের করবেন। ঠিক আছে, দেখবো কে পারে, এবং কে সবার আগে এই অঙ্কটি করে আমাকে ইনবক্সে সাবমিট করবেন। যারটা হবে তার জন্য থাকবে স্পেশাল গিফট, যে আমরা এই তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 120, বড় সংখ্যাটি কত আমি সিকোয়েন্সটা দেখাই দিলাম, বাকিটা আপনার বাসায় করবেন। দেখি অঙ্কটি কে সলভ করতে পারে, যে সলভ করতে পারে অবশ্যই তার জন্য থাকবে স্পেশাল গিফট। সবার আগে যে করে আমাকে ইনবক্সে দেবেন, কোনো ধরনের কারো হেল্প, কোনো গাইড না, নিজে নিজে ব্রেন খাটায় করবেন। ঠিক আছে, না পায় সমস্যা নেই, ভুল হোক কে হোক, কিন্তু আপনাদেরকে শিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। আমরা ডিটেলস আর খুব বেশি যাচ্ছি না, এইটুকুই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় ছিল, যে বাস্তব সংখ্যা কি, এবং তার সাথে কিছু টার্ম গুলো আমি দিয়ে দিলাম। আমি আপনাদেরকে লেকচার শিট দিয়ে দেবো ইনবক্সে, আমার গ্রুপে দিয়ে দেবো, সেখানে আপনারা দেখে নেবেন, বাসায় প্র্যাকটিস করবেন। তারপর কোনো কোনো অঙ্ক না পারলে অবশ্যই আমাকে গ্রুপে জানাবেন, দেখাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আমাদের লেকচার মানে 2টি ক্লাস হওয়ার কথা ছিল, সেটা কিন্তু ইতিমধ্যে আমরা শেষ করছি। হয়তো অত সুন্দর বা ভালোভাবে পাইনি, আমাদের ভুল ত্রুটি আছে, আমাদের সিস্টেম বা অর্গানাইজেশনে ভুল ত্রুটি আছে, আমরা আপডেট করার চেষ্টায় আছি। আপনার সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের কোনো ধরনের পরামর্শ থাকলে সেটা পরামর্শ আপনারা প্রদান করবেন অবশ্যই। আমরা লেকচার 1-এর 4টা সাবজেক্টের ক্লাস কিন্তু ইতিমধ্যে শেষ করলাম, আপনি এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। এবং আমরা শুক্রবারে না, শনিবারে আপনাদের পরীক্ষাটি নেব। শনিবারের দিন পরীক্ষাটি থাকবে হচ্ছে সন্ধ্যা 7টা বা 7:30টার দিকে, গুগল ফর্মে পরীক্ষা হবে। পরীক্ষা ঠিক 2 মিনিট বা 1 মিনিট 5 মিনিট আগে আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ঢুকে আপনারা পরীক্ষা দেবেন, এবং যত সময়ের মধ্যে পরীক্ষা দিয়ে সাবমিট করবেন। ওই টাইমের বাইরে কেউ পরীক্ষা দিলে সেটা গ্রহণযোগ্য হবে না।
ঠিক আছে? পরীক্ষা হয়তো 25 নম্বর বা 30 নম্বরের হতে পারে, সেটা আমি কোশ্চেন করার পর আপনাদেরকে বলতে পারবো। তাহলে আপনারা খুব ভালোভাবে 4টা সাবজেক্ট ভালোভাবে প্রস্তুতি নেবেন। সবার প্রথমে ছিল হচ্ছে ইংরেজি টেন্স, সেটা পড়বেন। বাংলা এক কথায় প্রকাশ বাগধারা, সেটা পড়বেন। ম্যাথমেটিক্স, বাস্তব সংখ্যা প্র্যাকটিস করবেন, এবং জিকে আছে 1947-70 সালে যে ঘটনাগুলো ঘটছিল সেগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করলাম। আপনারা সবাই ভালোভাবে পড়াশোনা করুন, আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান, আমাদের সাথে সফলতার পথে অগ্রসর হন। আজকে এই পর্যন্তই ক্লাসটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।